রিফাত রশিদকে 18 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আবু বাকের, আসিফ মাহমুদ, আবু বাকের এবং রিফাত রশিদ এই তিনজনকে 18 তারিখ থেকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আমার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন আসিফ মাহমুদের বাবা। আমরা আসিফ মাহমুদের বাবার থেকে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি সমন্বয়কারী আসিফ মাহমুদের পিতা। আমি গতকাল পত্রিকায় বলতে বলতে আসিফ মাহমুদ ঘুমের শিকার এই কথা জেনে আমি আজকে আসছি ঢাকাতে আইসা ঢাকা মেডিকেল কলেজের মর্গে তালাশ করছি, কিন্তু তাকে পাইনি। এখন আমি আমার একটাই আবদার, আসিফ মাহমুদের সন্ধান চাই। আমার নাম মোহাম্মদ দিদার হোসেন, বাড়ি মুরাদনগর উপজেলা ঠাকুরপুর গ্রামে। আমাদের এখানে আমাদের অন্যতম সমন্বয়ক আসিফ, আপনারা সকলেই চিনবেন। আসিফের বাবা এখানে রয়েছেন। একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের মর্গে যাচ্ছেন, এর চেয়ে বেদনাদায়ক ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। আসলে এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে, এগুলো আমাদের ভাবতে হবে। আমাদের সাইট রংপুরে, সে নিরস্ত্রভাবে খালি গায়ে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আছে, তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা একবার চিন্তা করুন, তাহলে কতগুলো রাবার বুলেট তার গায়ে আঘাত করেছে। তাহলে এই যে জিনিসগুলো হয়েছে, এগুলোর দায় কোনোদিন সরকার আর এড়াতে পারে না। আজকে সরকারের নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে, এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা শাহবাগে 10 দিন ছিলাম, কিন্তু তখন তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছে। তো এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন, এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না। সেই দাবিকে ভাঙচুরে আপনারা পরিণত করে সেই দাবিকে মেনে নিতে গিয়ে 300, 400 কিংবা নাম না জানা অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে যেটি যৌক্তিক, যেটি প্রাণের দাবি ছিল পুরো বাংলাদেশে, সেই দাবিকে আপনারা বিলম্বিত করে আজকে আপনি ঠিকই সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন। কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য পরিবারের, এগুলো আসলে কখনো পূরণ করা সম্ভব নয়। তাই আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশের নেতৃত্বে থাকবে, তারা যেন ওই দাবিটুকু গুরুত্বটুকু অনুধাবন করার তাদের সামর্থ্যটুকু থাকে। সরকারের যে মনোভাব আমরা এখন দেখি, আজ দেখছি, গতকাল দেখেছি, এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি ন্যূনতম সদিচ্ছাটুকু আজকে থেকে 5 দিন আগে থাকতো, তাহলে একটা লাশও পড়তো না। এই দায় কখনো এই সরকার এড়াতে পারে না। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানে রুমে কিছু রয়েছেন, তারা শাহবাগেও ছিলেন। তারা দেখেছেন আমরা শাহবাগে যে 10-11 জন ছিলাম, কোনোদিন একটা গাড়িতে আমরা স্পর্শ পর্যন্ত করিনি। সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্নভাবে উস্কানি দিয়ে হোক, অন্য কারো অপচেষ্টায় হোক, যখন এই ধ্বংসযজ্ঞগুলো চলেছে, তখন আসলে দায় করা হয় আমাদের ব্যানারটিকে। যখন আমরা শাহবাগে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই আহ্বানটুকু করুন, বসার স্কোপটুকু করে দিন, বিভিন্ন অংশীজনের সমন্বয়ে আলোচনা করে আমরা এই কোটার একটি যৌক্তিক সংস্কার চাই, তখন আমাদের কথা শোনা হয়নি। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশ আসলে যাচ্ছে সামনের দিকে, অন্তত এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আমাদের রয়েছে।